বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। বরাবরের মতো আজকে তোমাদের স্মরণ করে দিতে চাই, আমি একজন স্ট্রোকের রোগী। সুতরাং দীর্ঘ সময় ক্লাস নেওয়া আমার জন্য একটু দুরূহ হয়ে যায়, কষ্ট হয়ে যায়। আমি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছি। দোয়া করো আগের থেকে একটু ভালো, যাতে ভবিষ্যতে পুরোপুরি সুস্থ হয়ে তোমাদের মাঝে আরো সুন্দর সুষ্ঠুভাবে আগের মতোই সাবলীলভাবে ক্লাস নিতে পারি। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টি শেয়ার করব, জানার চেষ্টা করব, সেটি হচ্ছে আব্বাসীয় খিলাফতের অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একজন ব্যক্তিত্ব খলিফা আল মামুন। খলিফা আল মামুন সম্পর্কে কথা উঠলেই যেন জ্ঞান বিজ্ঞানের কথা এসে যায়। জ্ঞান বিজ্ঞান মানে খলিফা আল মামুন। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, খলিফা আল মামুনের জ্ঞান বিজ্ঞানে অবদান বা পৃষ্ঠপোষকতার জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। ওনার জ্ঞান বিজ্ঞানের অবদানের কথা ব্যাখ্যা করার আগে আমরা একটু কথা বলি, জানার চেষ্টা করি। আমরা জেনেছি গত ক্লাসে খলিফা আল মামুন তার বৈমাত্রের ভাই খলিফা আমিনকে পরাজিত করে সিংহাসনে অধিষ্ঠিত হন। ইনি একজন বিচক্ষণ মানুষ ছিলেন, জ্ঞান পিপাসু। জ্ঞান অর্জনে তার নেশা ছিল, যার জন্য ক্ষমতায় অধিষ্ঠিত হয়েও পরবর্তীতে তিনি ক্ষমতা তার প্রধানমন্ত্রী ফজল ইবনে সাহলকে দিয়ে খোরাসানের রাজধানী মারবে জ্ঞান সাধনার জন্য, দর্শন সাধনার জন্য উনি চলে গিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে অযোগ্য এই জাফর বিন সাহল প্রধানমন্ত্রী ব্যর্থতার কারণে সাম্রাজ্যে প্রায় সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেয়। কোনো কোনো প্রদেশ হাতছাড়া হয়ে যায়। এই মতো অবস্থায় তিনি খবর শুনে বাগদাদে ফিরে আসেন এবং ক্ষমতা নিজ হস্তে গ্রহণ করেন। ক্ষমতা নেওয়ার পর তিনি সাম্রাজ্যের যে বিশৃঙ্খলা, এটা দমনের জন্য কতগুলি পদক্ষেপ গ্রহণ করেন এবং উনি সফল হন। অতঃপর তিনি জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য মনোনিবেশ করেন। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য তিনি প্রথমত যে পদক্ষেপগুলি গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে তিনি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে জ্ঞান বিজ্ঞানের মৌলিক গ্রন্থগুলি সংগ্রহের একটা ব্যবস্থা করেছিলেন। শুধু সংগ্রহ নয়, সেটা অনুবাদেরও ব্যবস্থা করেছিলেন আরবিতে। যেহেতু আব্বাসীয় শাসনামলে যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল, তারা সবাই আরবি ভাষায় কথা বলতো, কিন্তু ফার্সি, উর্দু, পারসিক, সিরীয়, গ্রিক এই ভাষা তারা বুঝতো না। তখন তিনি একটা পদক্ষেপ গ্রহণ করলেন। এগুলি সমাধানের জন্য তিনি প্রথমত যে কাজটি করলেন, তিনি বায়তুল হিকমা নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন। বায়তুল হিকমার অর্থ হচ্ছে জ্ঞান গৃহ। আর আব্বাসীয়দের গৌরবোজ্জ্বল যুগের সূচনা বা অন্যতম প্রতীকী ছিল এই জ্ঞান গৃহ, বায়তুল হিকমা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু প্রশ্ন আসে যে বায়তুল হিকমা বলতে কি বুঝো? প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেছে, বায়তুল হিকমা কোথায় অবস্থিত, এগুলি আসে। এই ছোটখাটো বিষয়গুলি তোমরা অবশ্যই মনের মধ্যে গেঁথে নিবা, মেমোরিয়ালাইজড করে নেবা। প্রিয় শিক্ষার্থী, এই জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য সুনামধন্য খলিফা আল মামুনের সুযোগ্য পিতা খলিফা হারুনুর রশিদ 809 খ্রিস্টাব্দে
বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন। সেটা ছিল স্বল্প পরিসরে। এটা পরবর্তী পর্যায়ে এটিকে খলিফাল মামুন 830 খ্রিস্টাব্দে বৃহৎ পরিসরে উচ্চতর জ্ঞান বিজ্ঞানের প্রসারের লক্ষ্যে এর কার্যক্রম সর্বোচ্চ চূড়ায় বা শিখরে নিয়ে গিয়েছিলেন। জ্ঞানচর্চার জন্য মামুন যে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন, এখানে 3টি বিভাগ ছিল। একটি হচ্ছে গ্রন্থাগার, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষায়তন, আরেকটি আলাদা বিভাগ ছিল অনুবাদ বিভাগ। এই প্রতিষ্ঠা করার পর বায়তুল হিকমা পরিচালনার জন্য তিনি একজন যোগ্য মানুষ খুঁজছিলেন। যোগ্য মানুষ হিসাবে তিনি পেয়ে গেলেন হুনাইন ইবনে ইসহাক। ইনাকে তিনি এই বায়তুল হিকমার মহাপরিচালক নিয়োগ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি বলা হয় বায়তুল হিকমার মহাপরিচালক কে ছিলেন, আমরা নিশ্চয় পারবো। পিকেটি বায়তুল হিকমা সম্পর্কে বলতে যেয়ে বলছেন, প্রথম উন্নত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বায়তুল হিকমা। প্রথম এবং উন্নত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানই হচ্ছে বায়তুল হিকমা। তাহলে এই প্রতিষ্ঠানের পরিচালনার জন্য একজন দক্ষ লোকও তিনি পেয়েছিলেন, পরিচালক হিসাবে দিয়েছিলেন হুনাইন ইবনে ইসহাককে। প্রিয় শিক্ষার্থী, অনুবাদ বিভাগের কার্যক্রম কি ছিল? অনুবাদ বিভাগের মূলত কার্যক্রম ছিল খলিফাল মামুন ভালোভাবে উপলব্ধি করেছিলেন বাগদাদ তথা আব্বাসীয় খিলাফতের অধীনে যে সমস্ত মানুষগুলো রয়েছে, এদের ভাষা হচ্ছে আরবি। এরা আরবিতে দক্ষ, কিন্তু আরবিতে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান বিজ্ঞানের বই না থাকায়, গ্রন্থ না থাকায় তিনি সিদ্ধান্ত নিলেন যে আমরা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দেশ থেকে জ্ঞান বিজ্ঞানের মৌলিক বই সংগ্রহ করব। এই উদ্দেশ্যে তিনি গ্রিক, সিরীয়, পারসিক এবং সংস্কৃত ভাষায় লিখিত জ্ঞান বিজ্ঞানের মৌলিক বইগুলি সংগ্রহ করেন এবং বায়তুল হিকমায় নিয়ে এসে অনুবাদ বিভাগে সাহায্যে আরবিতে অনুবাদের ব্যবস্থা করেন। এর সুফল হিসাবে যেহেতু আরবিতে অনুবাদ করা হয়ে গেছে, সেহেতু এই বইগুলি আমজনতা সবাই পড়তে পারে, জ্ঞান অর্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থী, যেসব লেখকের বই আরবিতে অনুবাদ করা হয়েছিল, সেগুলি অত্যন্ত সুনামধন্য ব্যক্তি রাইটারের বই, যেমন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, প্লেটো, যার ইতিহাস আমরা এখনো পড়ি, যার বই পুস্তক এখনো আমরা দেখি। এই সমস্ত রাইটারের বইগুলি লিওক, ওস্টার, গ্যালেন, ইউক্লিড, টলেমি প্রমুখ এই সমস্ত রাইটারের বই তিনি সংগ্রহ করে অনুবাদ বিভাগে দিয়েছিলেন অনুবাদ করার জন্য। এটা যে কত বড় পৃষ্ঠপোষকতা এবং কত বড় স্যাক্রিফাইস, যেটা ভাবা যায় না। মুসলমানদের জন্য যথেষ্ট যথেষ্ট উন্নত মানের একটা কাজ করে গেছেন খলিফা আল মামুন, যার কারণে ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে এখনো আছেন, থাকবেন। এছাড়া মানকা ও দুমান নামক পণ্ডিতের উপর লিখিত সংস্কৃত ভাষায় বই ছিল। একটি হচ্ছে ভারতীয় গণিত ও জ্যোতির্বিদ্যার পুস্তক। এই দুইটা পুস্তকও তিনি সংগ্রহ করেছিলেন ভারত থেকে, করে দুইজন ব্যক্তিকে নিয়োগ দিলেন যে তোমাদের কাজ হচ্ছে এই মানকা এবং দুবার নামক গ্রন্থটা আরবিতে অনুবাদ করা। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি হচ্ছেন ঈসা বিন ইয়াহিয়া মুসা বিন খালিদ। উনারা দক্ষতার সাথে কাজটি করতে সক্ষম হয়েছিলেন। এই হচ্ছে বায়তুল হিকমার মূলত কার্যক্রম, এবং এই কার্যক্রম মূলত বাস্তবায়িত করার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন খলিফা মামুন, তারপরে মহাপরিচালক হুনাইন ইবনে ইসহাক। যাই হোক প্রিয় শিক্ষার্থী, জ্ঞান গৃহ বা বায়তুল হিকমা প্রতিষ্ঠা করে তিনি ক্ষান্ত হননি। জনগণ যদি শিক্ষিত না হয়, লেখাপড়া না জানে, তাহলে পুস্তক কে পড়বে, কে জ্ঞান অর্জন করবে? এই উপলব্ধি থেকেই তিনি
বাগদাদে একটি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠানের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল, অর্থাৎ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া, বিনা পয়সায় লেখাপড়া করবে। এটা ছোটখাটো বিষয় নয়, জনগণকে উদ্বুদ্ধ করার জন্য একটা বড় একটা কৌশল ছিল। তিনি শিক্ষা প্রসারের গুরুত্ব উপলব্ধি করে এই কাজটি করেছিলেন। প্রতিষ্ঠানের ব্যয় কিভাবে নির্বাহ হবে সেটা তিনি নির্ধারণ করে দিয়েছিলেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দেওয়া হবে। যদি এ অর্থে কুলার না দেয়, সম্ভব নয়, তখন রাষ্ট্রের কিছু লাখারাজ সম্পত্তি আছে। লাখারাজ, যে জমি বা সম্পদের কোনো খাজনা বা রাজস্ব দেওয়া লাগে না, এই জমিগুলি মহাবিদ্যালয়কে লিখে দিয়েছিল। এই সমস্ত ভাবে কিন্তু মহাবিদ্যালয়টি শিক্ষার উন্নত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিল, শিক্ষার প্রসারও ঘটেছিল। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা এখন আসব যে ওনার পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি এবং বিজ্ঞানের কি উপকার হয়েছিল। বিজ্ঞানে যেমন রসায়ন, গণিত, জ্যোতির্বিদ্যা, তারপরে ভূগোল শাস্ত্র, ইতিহাস, হাদিস সংকলন, অর্থাৎ জ্ঞান এবং বিজ্ঞানের যা যা দরকার ছিল উন্নয়নের, সব কাজই কিন্তু খলিফা আল মামুন করেছিলেন। আমরা একে একে সেগুলি জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এই যে দুইটা যন্ত্র দেখছো, এখানে জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত প্রাচীন যন্ত্র। জ্যোতির্বিদ্যায় এই যন্ত্রগুলি প্রাচীনকালে ব্যবহার করা হয়েছে। এই যন্ত্রগুলি কি এমনি এমনি এসেছে? না, এগুলি আনতে পয়সা লেগেছে, এগুলি বানাতে পয়সা লেগেছে, এই ম্যাটেরিয়াল জোগাড় করতে পয়সা লেগেছে। এগুলি কি কোনো কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, জ্যোতির্বিদ নিজে থেকে করেছে? না, এই খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায়, অর্থায়নে কিন্তু এগুলি সংগ্রহ করা হয়েছে। এই জন্য আমরা বলি যে সারাসিনীয় ইতিহাসে সর্বাপেক্ষা গৌরবময় অধ্যায় হলো এই জ্ঞান বিজ্ঞান উন্নয়ন খলিফা আল মামুন করেছিলেন। সারাসিনীয় কারা? মধ্যযুগীয় মুসলিম সাম্রাজ্যে বা ইসলামিক খিলাফতকে বোঝাতে একটি ঐতিহাসিক শব্দ, বিশেষ করে উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের মতো বড় প্রভাবশালী রাজ্যগুলোকে বোঝায়। এই শব্দটি সাধারণত ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত রাজ্যগুলির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জন্য বললাম এটা তোমাদের একটু বলে, স্যার এটা আবার কি, সারাসিনীয় আবার কি জিনিস? এই জন্য আমি একটু ব্যাখ্যা করে দিলাম। এর মূল বক্তব্য হচ্ছে আব্বাসী এবং উমাইয়া খিলাফতের কেই বুঝাইছে। এই দুইটা খিলাফতের যে বড় খিলাফতের প্রভাবশালী রাজ্যগুলিকে সারাসিনীয় বলা হয়েছে। এটা একটু মনে রেখো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, ঐতিহাসিকগণ গবেষণা বিশ্লেষণ করে খলিফা আল মামুনের রাজত্বকালকে অস্টান এজ অফ ইসলাম, ইসলামের স্বর্ণযুগ বলছে, গোল্ডেন এজ অফ ইসলাম। বস্তুত তিনি যে কাজগুলি করেছিলেন তার উদ্যোগে পৃষ্ঠপোষক হয়েছিল, সেগুলির মধ্যে রয়েছে হলো উন্নয়নের জন্য গণিত শাস্ত্রের উন্নয়ন করেছিল, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন করেছিল, জ্যোতিষ শাস্ত্রের উন্নয়ন করেছিল, অনুধান, বোধিধান, দর্শন, সুকুমার সাহিত্য প্রভৃতি বিষয়ে তিনি উন্নতি লাভ করিয়েছিলেন। জ্যোতির্বিজ্ঞানের উন্নয়নের জন্য তিনি একটি মানমন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মানমন্দির হলো এমন একটি জায়গা বা স্থান যেখানে মহাকাশের বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে এই মানমন্দির প্রতিষ্ঠা করা সাধারণ মানুষের কাজ নয়। ইচ্ছা থাকলেও এই মানমন্দির সবাই প্রতিষ্ঠা করতে পারবে না, কারণ মানমন্দির প্রতিষ্ঠা করতে শুধু একটা বিল্ডিং করলেই হবে না। এই বিল্ডিংয়ে এই গবেষণার জন্য যে যন্ত্রপাতি দরকার সেটা সরবরাহ করেছিলেন কে? খলিফা আল মামুন। তাই আব্বাসীয় শাসনামলে জ্যোতির্বিদ্যার চর্চায় এক নতুন দিগন্তের সূচনা হয়েছিল শুধুমাত্র মানমন্দির প্রতিষ্ঠার
কারণে। মানমন্দিরটি কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? শামসিয়া নামক স্থানে। তাতমির শামসিয়া, তাতমিরের একটা জায়গা শামসিয়া নামক স্থানে এই মানমন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মানমন্দিরে যে কয়েকজন জ্যোতির্বিদ কাজ করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিন্ধ বিন আলী, খালিদ বিন আব্দুল মালিক, ইয়াহিয়া বিন আল মনসুর, বিখ্যাত জ্যোতির্বিদ। ইনারা কাজ করেছিলেন জ্যোতির্বিজ্ঞানের উন্নয়নের জন্য। অর্থাৎ খলিফা আল মামুনের পৃষ্ঠপোষকতায় এটা সম্ভব হয়েছিল। এরপরে আসো গণিত শাস্ত্র। গণিত শাস্ত্রের উন্নয়নের জন্য যে কাজটি তিনি করেছিলেন, যেটা আজও স্মরণীয় বরণীয় হয়ে আছেন এই কারণে, তিনি নিজেই যেহেতু একজন গণিতজ্ঞ ছিলেন, গণিত বিশারদ ছিলেন, গণিত বুঝতেন, সেহেতু এই সময়কার বিখ্যাত গণিতবিদ ছিলেন হচ্ছে মোহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজমি। এই খাওয়ারিজমি তৎকালীন সময়ে একজন ভালো এবং অত্যন্ত উঁচু মানের একজন গণিতজ্ঞ ছিলেন। তিনি একটি বইও লিখেছিলেন, সেটা হচ্ছে হিসাবুল জাবর ওয়াল। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমার কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে যে মুহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজমির লেখা গ্রন্থের নাম লিখো, তাহলে এটা লিখতে হবে। টিক চিহ্ন যদি এমসিকিউ হয় এটা লিখতে হবে। এগুলি কিন্তু ছোট ছোট বিষয়, এগুলি খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবা। খাওয়ারিজমি যে গ্রন্থ রচনা করেছিলেন এত উন্নত মানের ছিল, ইউরোপের মতো দেশগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা ছিল। চিকিৎসা শাস্ত্র, গণিত শাস্ত্রের পরে তিনি রসায়ন ও চিকিৎসা শাস্ত্রের উন্নতিতে অবদান তিনি কি রেখেছিলেন? মামুনের পৃষ্ঠপোষকতায়, মানে খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায় এ সময় রসায়ন শাস্ত্রেও ব্যাপক সমৃদ্ধি সাধিত হয়েছিল, উন্নত হয়েছিল। পিকেটি বলছেন আরবরা ম্যাটেরিয়া মেডিকা, জ্যোতির্বিজ্ঞান ও গণিত শাস্ত্রে যে উন্নয়ন করেছিল, তারপরে কিন্তু রসায়ন শাস্ত্রে তাদের অবদান ছিল সবচেয়ে বেশি। রসায়নবিদের একজন রসায়নবিদ ছিলেন ইউহান্না বিন মুসাওয়া। এই ব্যক্তি হচ্ছে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি দুটি সূত্র আবিষ্কার করেছিলেন, যা এখনো আছে, যে জারির বশীকরণ ও লঘুকরণ। এই সূত্র তিনি আবিষ্কার করেছিলেন, যার সূত্র ধরে দেখবে এখন রসায়ন বইতে জারণ বিজারণ আছে, লঘুকরণ আছে, বশীকরণ সবই আছে। এগুলি কিন্তু খলিফা আল মামুনের সময়ে উন্নত হয়েছিল। দাখালুল আইন, প্রথম যে গ্রন্থটি আইন শাস্ত্রে লেখা হয়েছে সেটা হলো দাখালুল আইন। এটা লিখেছিলেন কেটা? হুনাইন ইবনে ইসহাক। ইনি অনুবাদক, অনুবাদ করেছিলেন আরবি ভাষায়। এরপরে আসো ভূগোল শাস্ত্রের উন্নত অবদান। এমন কোন সেক্টর ছিল না আসলে যে সেক্টর উনি বাদ দিয়েছে। খারিজম একাধিক গণিতজ্ঞ গ্রন্থ লিখতে পারদর্শী ছিলেন, ভূগোল বিষয়ে তার প্রচুর জ্ঞান ছিল। আল খারিজমি সুরাতুল আরদ নামে একটি প্রাচীন ভৌগোলিক গ্রন্থ প্রণয়ন করেন। তিনি 100 জন বিশেষজ্ঞর সহায়তায়, এই যে দেখো 100 জন বিশেষজ্ঞের নিয়ে কাজ করেছেন, করে সর্বপ্রথম সর্বপ্রথম মানচিত্র, আমরা যে মানচিত্র এখন দেখছি এই পৃথিবীর মানচিত্র, সেই মানচিত্র প্রথম অঙ্কন করেছিল খাওয়ারিজমি। তাকে সাহায্য করেছিল 100 জন বিশেষজ্ঞ ব্যক্তি। খলিফা আল মামুনের পৃষ্ঠপোষকতায় আবুল হাসান নামের একজন বৈজ্ঞানিক দূরবীক্ষণ যন্ত্র ও নৌ কম্পাস তৈরি করেছিল। এখনো দূরবীক্ষণ যন্ত্র আছে, নৌ কম্পাস আছে, এগুলি কার্যকর এবং কাজে লাগে, যেগুলি ভবিষ্যৎ জীবনে মুসলমানদের কাজে আসবে, পৃথিবীর উন্নয়নের কাজে, মানব কল্যাণের কাজে আসবে। এই জন্য খলিফা আল মামুনকে বলা হচ্ছে যুগ শ্রেষ্ঠ একজন শাসক আব্বাসীয় যুগের। কারণ জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের মূল মন্ত্র এবং যন্ত্র হাতিয়ার যাই বলি ইনি ছিলেন। জ্ঞান বিজ্ঞান উন্নয়নের জন্য যত ধরনের
কাজ করা দরকার সব কাজই তিনি করেছিলেন। ইতিহাস শাস্ত্র সাহিত্য অবদান, ইতিহাস রচনাও তিনি করেছিলেন। খলিফা আল মামুনের পৃষ্ঠপোষকতায় আল ওয়াকিদি নামে একজন ঐতিহাসিক নাম মাগাজি বই লিখেছিলেন, ইতিহাস বই, এবং ইবনে সাদ তাবাকাত নামের ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছিলেন। একমাত্র মামুনেরই পৃষ্ঠপোষকতায় সম্ভব হয়েছিল এটা। এছাড়া এই যে দুইজন আমরা ইতিহাসবিদ পেলাম, এছাড়াও কালবি, আলী বিন মোহাম্মদ বিন আবদুল্লাহ মাদাইনি, এগুলো হচ্ছে বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন। খলিফা আল মামুনের সময় ফার্সি সাহিত্যের সূচনা হয়। আরবি ছিল, আরবির সাথে সাথেও আবার ফার্সি ভাষায় কিছু গ্রন্থ রচনার সুযোগ করে দিয়েছিলেন। খলিফা মামুনের রাজসভায় একজন বিখ্যাত ফরাসি ভাষার কবি ছিলেন, কবি আব্বাস। এটা তোমরা অবশ্যই মনে রাখবা। কবি আল আতাহিয়া ধর্মীয় কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন। তাহলে ধর্মীয় কবিতাও কিন্তু রচনা করা হয়েছিল। দর্শন শাস্ত্রের উন্নত অবদান, খলিফা আল মামুন নিজেই একজন দার্শনিক ছিলেন, দর্শনপ্রিয় মানুষ ছিলেন। দর্শন শাস্ত্রে জ্ঞান অর্জনের জন্য তিনি মার্ভে চলে গেছিলেন। উনি রাজ্য শাসনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন শিক্ষায়, জ্ঞান অর্জনে। তার সময় সবচেয়ে উল্লেখযোগ্য এবং শ্রেষ্ঠ একজন দার্শনিক ছিল, নাম হচ্ছে আল-কিন্দি। আল-কিন্দি এমন একজন ব্যক্তি, ইনি দর্শন নিয়ে গবেষণা করেছেন। উনি 261টি দর্শন বিষয়ের গ্রন্থ রচনা করেছেন। উনি বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের ধর্মতত্ত্ব যে দর্শন আছে, এই দর্শনটাকে তিনি আরবি ভাষায় অনুবাদ করেন এবং মুসলিম দর্শনের সাথে অ্যারিস্টটলের দর্শনের সমন্বয় করার চেষ্টা করেন। তাহলে আল-কিন্দি কত বড় মাপের একজন দার্শনিক ছিলেন যে 261টি দর্শন গ্রন্থ রচনা করেছিলেন, তার জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন। তুমি উপর ক্লাসে গেলে আল-কিন্দি সম্পর্কে তোমাকে লিখতে হবে বড় প্রশ্ন, যে আল-কিন্দির দর্শন আলোচনা করো, ধর্মদর্শন আলোচনা করো। তাহলে উনি দেখো অ্যারিস্টটলের ধর্মতত্ত্ব যে গ্রন্থটি ছিল, সেই গ্রন্থটি প্রথমত আরবি ভাষায় অনুবাদ করেছেন। তারপরে এই দর্শনের সাথে মুসলিম দর্শনের কোনো মিল আছে কিনা, প্লেটোর দর্শনের কোনো মিল আছে কিনা, এটা দুইটার মধ্যে সমন্বয় করার চেষ্টা করেছিলেন। খলিফা আল মামুন একজন যুক্তিবাদী মানুষ ছিলেন। যেহেতু তিনি দার্শনিক, যুক্তিবাদী ছিলেন, তাই তিনি ইসলামের ইতিহাসে যুক্তিবাদের একটি সংগঠন হচ্ছে মুতাজিলা সম্প্রদায়। এই সম্প্রদায়কেও তিনি পৃষ্ঠপোষকতা দান করেছিলেন। তাহলে জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের জন্য উনি কোন সেক্টরটা বাদ রেখেছে? সব সেক্টরে কিন্তু অবদান রাখার চেষ্টা করেছেন, পৃষ্ঠপোষকতা দান করেছেন, সাফল্যমণ্ডিত করার জন্য সকল পদক্ষেপ তিনি নিয়েছিলেন। উনাকে সহযোগিতা করার জন্য এই যেসব দার্শনিক, রসায়নবিদ, তারপরে তোমার ভূগোলবিদ, গণিতবিদ, চিকিৎসাবিদ সবাই অবশ্যই মনে প্রাণে সাহায্য সহযোগিতা করেছিলেন। তারপরে বায়তুল হিকমা যে পরিচালক, মহাপরিচালক, তিনিও যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়ে দৃঢ়তার সাথে তার দায়িত্ব পালন করেছিলেন, বিধায় এটা সম্ভব হয়েছিল। যাই হোক প্রিয় শিক্ষার্থী, সিয়াসিত্তা বা 6টি নির্ভুল হাদিস গ্রন্থ, সিয়াসিত্তা বা 6টি নির্ভুল হাদিস গ্রন্থ আব্বাসীয় আমলে কিন্তু প্রণীত হয়েছিল, বিশেষ করে খলিফা আল মামুনের সময়। পারস্যের একজন ইমাম বুখারী, ইনি খলিফা মামুনের রাজত্বকালে বুখারী শরীফ প্রণয়ন করেন, রচনা করেন। এ কাজ করতে গিয়ে ইমাম বুখারীকে 16 বছর পরিশ্রম করতে হয়েছে। 16 বছর যেখানে ইসলামের পতাকা ছড়ানো ছিল সেই সমস্ত দেশে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে
যারা জীবিত তাদের কাছ থেকে ৬০ লক্ষ হাদিস সংগ্রহ করেন। ৬০ লক্ষ হাদিস সংগ্রহ করার পরে যাচাই বাছাই করা শুরু করেন। করতে, করতে যেগুলি অধিকাংশ মানুষ বলেছে এবং সত্যতা পাওয়া গেছে নির্ভুল হাদিস বলে গণ্য করেন এবং সেই নির্ভুল হাদিসের সংখ্যা হচ্ছে মাত্র ৭,২২৫ টি। প্রিয় শিক্ষার্থী, খলিফা মামুন জ্ঞানী, শিক্ষিত, ধীরস্থির শিক্ষার উন্নয়নের জন্য, জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের জন্য প্রথমত দরকার কাগজ। এটা উনার বাবা খলিফা হারুন রশিদও উপলব্ধি করেছিলেন। তিনি বাগদাদে কাগজ কারখানা স্থাপন করেছিলেন। তিনি প্রথমে বাগদাদে কাগজের একটি কারখানা স্থাপন করেছিলেন। পরবর্তী পর্যায়ে খলিফা মামুন চীনাদের সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৎকালীন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাগদাদের বিভিন্ন জায়গায় নতুন নতুন কারখানা স্থাপন করেছিল। কাগজ ছাড়া যে জ্ঞান বিজ্ঞানের চর্চা অসম্ভব এই উপলব্ধি থেকেই তিনি এই কাজটি করেছিলেন। আরেকটি বিষয় হস্তলিপি, হাতে লেখা যে লিপি সেই লিপিরও তিনি উন্নয়ন করেছিলেন। এটা করতে যেয়ে প্রথমত তিনি যেটা করলেন মামুনের সময় হস্তলিপি শিল্পের বিকাশ ঘটে। তার সময় ইমাম হাম্বলীর বাণীগুলি লিপিবদ্ধ করার জন্য এই শিল্পের চর্চা শুরু হয়। এই কাজটিতে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছিল এবং হস্তলিপি বিশারদ ছিলেন হচ্ছে রায়হানি। তিনি ছিলেন মামুনের দরবারের একজন শ্রেষ্ঠ হস্তলিপি বিশারদ। পরবর্তী পর্যায়ে তিনি একটি বিশেষ ধরনের লিপিকলা উদ্ভাবন করেছিলেন। তার নাম অনুসারে রায়হানি লিপি নামে পরিচিত।